হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আগের দিনের ভিডিওতে বলে দিয়েছিলাম যে এরপর আপার প্রাইমারি রিলেটেড যে ভিডিও সেগুলো ব্যাক টু ব্যাক আসতেই থাকবে, কন্টিনিউয়াসলি ক্লাস চলতে থাকবে। এরপরে পেডাগজির ক্লাসও আসতে থাকবে। আজকের ক্লাসে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি রিলেটেড, মানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত কি কি প্রসেসের মাধ্যমে বা কি কি প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে সেটা আমরা ইন ডিটেলে আলোচনা করব। কারণ এখানে যারা তোমরা এতদিন ধরে এসএসসি পরীক্ষা দাওনি তারা অনেকটাই এর সমস্যার মধ্যে পড়েছো যে কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে সেটা অনেকেই তোমরা বুঝতে পারছো না। তাই যারা এরকম কনফিউশনের মধ্যে আছো, এই ক্লাসটা দেখার পর তোমাদের আর বিন্দুমাত্র কনফিউশন থাকবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এছাড়া তোমরা জানো যে আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে ইংলিশ পেডাগজির যে ক্লাস সেটা আমি ব্যাক টু ব্যাক আনতেই থাকবো। সেটা হয়তো কাল বা পরশু থেকে ক্লাসগুলো আসতে থাকবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তোমরা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ ইংলিশ পেডাগজির বেস্ট কনসেপ্ট ক্লাস অর্থাৎ কনসেপ্ট কিং এইরকম ক্লাস তোমরা কিন্তু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ছাড়া কোথাও পাবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা যারা আমার সাথে প্রাইমারির ব্যাচে যুক্ত ছিলে তোমরা জানো, যারা নতুন জানো না তারা সাবস্ক্রাইব করে নাও। কিছুদিনের মধ্যে জেনে যাবে যে কিভাবে আমি তোমাদের ইংলিশ পেডাগজি ক্লাসটা করাবো, এবং তোমরা কিন্তু নিজেদের বন্ধুদেরকেও পড়িয়ে দিতে পারবে, এমনভাবে আমি ব্যাপারটাকে সহজ করে দেবো। তাই তোমরা যারা আপার প্রাইমারিটাকে পাখির চোখ করেছো, কারণ এটাই হয়তো শিক্ষক নিয়োগ বা শিক্ষক হওয়ার জন্য শেষ সুযোগ আমাদের কাছে। এরপরে আর কবে সুযোগ হবে আমরা কেউ জানি না। এবং এখানে কিন্তু ফ্রেশারদের সুযোগ অনেক বেশি। 9, 10 আর 11, 12 যেমন একদমই সুযোগ ছিল না, এখানে কিন্তু সুযোগ অনেক বেশি। এখানে কিন্তু যারা একটু এক্সপিরিয়েন্স তাদের কিন্তু খুব একটা সুযোগ তারা পাবে বলে আমার মনে হয় না। তাই তোমাদের যাদের শেষ স্বপ্ন শিক্ষক হওয়ার, এই পরীক্ষাটাকে একদম পাখির চোখ করে এগোতে পারো। ক্লিয়ার? তাহলে তোমাদের মধ্যে যাদের কনফিউশন আছে যে কিভাবে পরীক্ষার পদ্ধতিটা চলবে, তারা কিন্তু ভিডিওটাকে পুরো মন দিয়ে দেখো, এরপরে আর সমস্যা থাকবে না, এতটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। তাহলে দেখা যাক প্রথমে কি করতে হবে আমাদের। প্রথমে যখন আমাদের কি বের হবে, ফর্ম বের হবে, তাহলে ফর্ম ফিল আপ ইকুয়াল টু এলিজিবিলিটি। অর্থাৎ আমরা ফর্ম তারাই ফিল আপ করতে পারবো কারা, যারা পরীক্ষার জন্য এলিজিবল হব। কিভাবে আমরা এলিজিবল হব? যারা তোমরা বিএড ডিএলএড করেছো মোটামুটি তোমরা হয়তো জানো, যারা জানো না জেনে রাখো। যারা বিএড তাদের গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে, আর যারা ডিএলএড করেছো তাদের গ্র্যাজুয়েশনে 50% না থাকলেও চলবে। ঠিক আছে? এরপরে সব থেকে বড় বিষয় হচ্ছে এম এর নাম্বার যোগ হবে কিনা। এম এ কিন্তু এখানে খুব একটা কি কাজেই লাগবে না। যাদের ইন্টিগ্রেটেড বিএড আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো খুব কম, এক দুজন এরকম আছে, তাই সেটা আমি আর বলছি না। যারা এম এর নাম্বার এখানে দেখাতে চাইছো, এম এর নাম্বার কিন্তু দেখাতে পারবে না। ক্লিয়ার? এরপরে হচ্ছে যে অনেকের মধ্যে একটা কনফিউশন হচ্ছে যে আমি তো গ্র্যাজুয়েশনে ওই সাবজেক্টটা পড়িনি। যেমন কেউ হয়তো পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেছো, 6 to 8 তো পলিটিক্যাল সায়েন্স নেই, সে কিভাবে এক্সামটা দেবে? দেখো আগের বার 2015-তে যেটা হয়েছিল, যাদের এইরকম সাবজেক্ট কম্বিনেশন ছিল তারা বেশিরভাগ বাংলা আর ইংলিশটাকে ভিত্তি করে পরীক্ষাটা দিয়েছিল। কিন্তু এখন এটা কেন কনফিউশন রয়েছে? কারণ আগের বারে কিন্তু কোনো সাবজেক্টের পরীক্ষা হয়নি। এইবারে কিন্তু টেট হওয়ার সাথে সাথে একটা কিন্তু সাবজেক্টের পরীক্ষা হতে হবে, এবং সেই সাবজেক্টে অনার্স লেভেলে বা গ্র্যাজুয়েশন লেভেলে তোমাকে কিন্তু 300 নম্বর পড়তে হবে। তাই যেসব চ্যানেলে তোমাদের হাওয়ায় খবর ভেসে বেড়াচ্ছে যে তুমি এইভাবে ওইভাবে দিতে পারবে, এখনো কিন্তু গভর্নমেন্ট নর্মস বা সরকারি নির্দেশিকা এইরকম ভাবে কিচ্ছু আসেনি যে যাদের 300 নম্বর যারা পড়েনি তারা কিভাবে পরীক্ষাটা দেবে। যারা 300 নম্বর পড়েছো তাদের কনফিউশনের কোনো দরকার নেই। যারা 300 নম্বর পড়োনি, আমার কাছে এখনো পর্যন্ত এইরকম মানে সঠিক কোনো খবর নেই যেটা আমি তোমাদের দিয়ে আশ্বস্ত করতে পারবো। তাই আমি তোমাদের কোনো মিসগাইডও করতে চাই না, আবার কনফার্মেশনও দিতে চাই না যে এটা হবেই। তাই এইরকম আমার কাছে কিন্তু কোনো আপডেট নেই, তাই আমি দিতে চাইছি না। তাহলে যারা মোটামুটি 300 নম্বর পড়েছো গ্র্যাজুয়েশন লেভেলে, যে সাবজেক্ট তুমি দিতে চাইছো সেই সাবজেক্টের জন্য তোমরা সবাই এলিজিবল। ক্লিয়ার? তাহলে এলিজিবিলিটি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে পরীক্ষার ফার্স্ট পার্ট যেটা আমরা কভার করলাম, আমরা পরীক্ষার জন্য এলিজিবল হলাম, আমরা ফর্ম ফিল আপ করে দিলাম। ক্লিয়ার? পুরো প্রসেসটা বলবো, লাস্টে আমি একটা সামারি করে দেবো যাতে কোনো অসুবিধা না হয়। এরপরে ফর্ম ফিল আপ করে যেটা ফর্ম ফিল আপের পর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের টেট পরীক্ষা দিতে হবে। 150 নম্বরের টেট পরীক্ষা আমাদের দিতে হবে, এটা তোমরা সবাই জানো। এটার আর ক্লাসিফিকেশন আমার মনে হয় না করার দরকার আছে।
সিডিপি আছে, ইংলিশ আছে, বেঙ্গলি আছে। ওদিকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড সোশ্যাল স্টাডিজ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের সোশ্যাল সায়েন্স, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের সোশ্যাল স্টাডিজ। এই হচ্ছে আমাদের 150 নম্বরের পরীক্ষা। এরপরে এই যে 150 নাম্বার, এই 150 নাম্বারের মধ্যে তোমার ফাইনাল যেটা কাউন্ট হবে সেটা হচ্ছে 40 নাম্বার। অর্থাৎ তুমি 150 টেটে 150 পেয়েছো, তোমাকে কিন্তু 150 দেওয়া হবে না, তোমাকে 40-এর মধ্যে সেটাকে পার্সেন্টেজ করা হবে। সর্বোচ্চ তুমি 40 পেতে পারো যদি 150 পাও। কিভাবে কিভাবে পার্সেন্টেজ বা কত নম্বর তোমরা বের করবে? টেট মার্কস যেটা তুমি টেটে পেয়েছো, ধরো আমি সাপোজ ধরে নিলাম তুমি 120 পেয়েছো, তাহলে 120 ইন্টু 100 ডিভাইডেড বাই 150, এইটা ভাগ করে যা হবে তুমি 40-এর মধ্যে সেইটা পাবে। ক্লিয়ার? এটা গেল টেটের বিষয়টা। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট এক্সাম। সাবজেক্ট এক্সাম মানে কি, ধরো তুমি ইংলিশের জন্য অ্যাপ্লাই করছো, তোমাকে 25 নম্বরের ইংলিশে পরীক্ষা দিতে হবে। তুমি বাংলার জন্য অ্যাপ্লাই করেছো, তোমাকে 25 নাম্বার দিতে হবে। তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে সেই স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড তোমাকে 25 নম্বরের পরীক্ষা দিতে হবে। আগের বারে কিন্তু এটা ছিল না, এইবারে নতুন ইনক্লুড করেছে। সেই জন্য আমি প্রথমেই বললাম যে আগের বারে যেহেতু সাবজেক্টের পরীক্ষা হয়নি, অনেকে যাদের ওইরকম সাবজেক্ট কম্বিনেশন ঠিকঠাক মেলেনি তারা কিন্তু বাংলা ইংলিশে দিয়ে পার পেয়ে গেছে। এবারে কি হবে সেটা কিন্তু আমি জানি না। ক্লিয়ার? তাই এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে টেট আর সাবজেক্টের পরীক্ষা একদিনে হবে কিনা এখনো কোনো সঠিক নির্দেশিকা নেই, তবে একদিনে হওয়ার সম্ভাবনা একটা রয়েছে, আবার নেই এরকম বলা যেতে পারে। কিন্তু এটা নিয়ে এখন আমরা বিচলিত হব না, এখন কোনো কনফার্মেশন নেই। কিন্তু সাবজেক্টের পরীক্ষা যেটা হবে, যে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে কিন্তু 25 নম্বরের পরীক্ষা হবে। সিলেবাস কিন্তু এখনো দেয়নি। 9, 10 আর 11, 12 দিয়েছে। আপারে যে সাবজেক্ট হবে তার কিন্তু কোনো সিলেবাস দেয়নি, তাই আমি তোমাদের কিন্তু বলতে পারছি না যে সিলেবাস কি হতে পারে। ক্লিয়ার? এরপরে আমরা জানি আমাদের যে একাডেমিক নাম্বার, অর্থাৎ গ্র্যাজুয়েশনে আমরা কত নাম্বার পেয়েছি। তোমরা গেজেটে দেখবে যে গ্র্যাজুয়েশনের নাম্বারের উপর ভিত্তি করে এখানে কিন্তু একাডেমিক নাম্বারটা দেওয়া হয়েছে। অর্থাৎ 60% অ্যাবাভ হলে 10, 50% অ্যাবাভ হলে 8, এইরকম ভাবে কিন্তু নাম্বারটাকে ভাগ করা হয়েছে। এখানে কিন্তু এম এর নাম্বার বলা হয়নি, অর্থাৎ যারা মানে 50% নেই অথচ বিএড আছো, ক্যাটাগরি নয়, তারা কিন্তু এম এর নাম্বারে 50% দেখিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এখানে থাকবে 10 নাম্বার। এরপরে আছে এক্সপিরিয়েন্স, যেটা এই বছর থেকে 9, 10 আর 11, 12 তোমরা দেখেছো নতুন ভাবে অ্যাড করেছে। কোনো অ্যাড করার প্রয়োজন ছিল না কিন্তু অ্যাড করেছে। কিন্তু এখানে আপার প্রাইমারিতে খুব একটা এক্সপিরিয়েন্সটাকে তোমাদের মানে কাট অফ ক্লিয়ার করতে খুব কষ্ট হবে না, কারণ এখানে এক্সপিরিয়েন্সটা 5 নম্বর রয়েছে। এবং যারা 9, 10 বা 11, 12 চাকরি করছে তারা খুব একটা আপার প্রাইমারিতে পরীক্ষা নাও দিতে পারে, কিন্তু এই 5 নাম্বারটা কোনো ফ্যাক্টর হবে না। তাহলে এক্সপিরিয়েন্স যাদের থাকবে তারা 5 নাম্বার পাবে। গভর্নমেন্ট স্পন্সার যেসব টিচার্স, প্যারা টিচার্সরা রয়েছে তারা পাবে, এটা তোমরা অলরেডি জানো, এটা আর বলার দরকার নেই। এরপরে হচ্ছে ইন্টারভিউতে থাকবে 20 নাম্বার। এরপরে কিন্তু আমি টোটালটা বলবো, আগে আমি একটা জিস্ট পুরো প্রসেসটাকে বলছি, তারপরে আবারও আমি একবার বলে দেবো যাতে পুরোটা বুঝতে আমাদের সুবিধা হয়। ইন্টারভিউতে যে 20 নাম্বার থাকছে সেখানে 15+5 কিভাবে? 15 নাম্বার থাকছে ওরাল ইন্টারভিউ, যেটা তোমরা ছোটবেলা থেকে জেনে আসছো, মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ। আর এই যে 5 নাম্বার থাকবে সেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন, অর্থাৎ ডেমো। তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টের কোনো একটা টপিকের উপরে তোমাকে বলা হবে যে ডেমো দেওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে তুমি ডেমো দিয়ে দিলে, ডেমো দেওয়ার পর ইন্টারভিউ হয়ে গেল। এরপরে কি ফাইনাল মেরিট লিস্ট হবে, তারপরে তুমি এমপ্যানেলড হয়েছো না ওয়েটিং লিস্টে আছো সেটা তুমি জানতে পারবে। অর্থাৎ পুরো প্রসেসটা আমাদের এরপরে আমাদের একটা সাম আপ করতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। প্রথমে তুমি টেট দিলে, সেই টেটের মধ্যে তুমি 40-এর মধ্যে কত পেলে সেটা তোমার টেট নাম্বার অনুযায়ী তুমি বুঝতে পারবে। এরপরে তোমাকে সাবজেক্টের পরীক্ষা দিতে হলো, সেখানে তুমি 25-এর মধ্যে কত পেলে সেটা তুমি জানতে পারবে। এরপরে তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে 5, যদি এক্সপিরিয়েন্স না থাকে তুমি 0 পাবে। এরপরে কি ইন্টারভিউতে থাকছে 20। তাহলে টোটাল কত দাঁড়ালো? আর এখানে একাডেমিক নাম্বার যেটা আছে সেখানে 10 আমরা এখানে লিখে দিই, এখানে একাডেমিকটা লাস্টেই লিখছি। তাহলে একাডেমিকে থাকছে 10, তাহলে 20 আর 10-এ 30, 30 আর 30 আর এই 25, 5, 30, 60 আর 40, অর্থাৎ টোটাল তুমি 100 নম্বরের পরীক্ষাতে বসতে চলেছো। কিভাবে প্যানেলটা হবে? প্রথমে তুমি এই যে সাবজেক্ট আর টেট পরীক্ষা, অর্থাৎ 40 প্লাস 25 প্লাস এক্সপিরিয়েন্স নাম্বারটা এখানে যোগ করে দিচ্ছে তোমরা জানো, আর একাডেমিক
প্রথমে তোমাদের যে লিস্টটা বের হবে সেটা এই 80 নাম্বারের উপরে ভিত্তি করে, ইন্টারভিউ নাম্বারটা ফাইনাল যোগ হবে। অর্থাৎ এই 80 নাম্বারের মধ্যে তোমাদের কাট অফ তৈরি হবে। যে যেমন কাট অফ, যে সাবজেক্টে যেমন হবে সেই অনুযায়ী তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে। প্রথমে তোমাদের এই 80 নাম্বারের কাট অফ হলো, তুমি টেটে কত পেয়েছো, তুমি সাবজেক্টে কত পেয়েছো, তুমি একাডেমিক আর কি বলে এক্সপিরিয়েন্স, এই 4টে নাম্বার মিলিয়ে প্রথমে তোমাদের কাট অফ তৈরি হবে, তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং ইন্টারভিউতে ফাইনালি থাকবে 20 নাম্বার, যেখানে 15 নাম্বার থাকবে ওরাল, মানে তোমাদের কোয়েশ্চেন করা হবে সাবজেক্ট রিলেটেড, বা যেমন ওখানে এক্সপার্টরা থাকবে তারা তেমন কোয়েশ্চেন করবে। এরপর 5 নাম্বার থাকবে তুমি লেকচার ডেমনস্ট্রেশন, অর্থাৎ তুমি কেমন ভাবে পড়াতে পারছো, সেখানে 20 নাম্বার থাকবে। তাহলে এই 80 আর 20 আবার এটাকে যোগ করে ফাইনাল কাট অফ তৈরি হবে, সেখানে তোমার মেরিট লিস্টে তোমার নাম থাকবে। তোমার যত ভালো নাম্বার থাকবে তোমার এমপ্যানেলড হওয়ার সম্ভাবনা, তুমি চাকরি পেয়েছো কিনা তার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তুমি এমপ্যানেলড হবে নাকি ওয়েটিং লিস্টে হবে, এই 100 নাম্বারের উপরে নির্ভর করবে তুমি কত নাম্বার পেয়েছো। ভালো নাম্বার পেলে তুমি এমপ্যানেলড হয়ে যাবে, কম পেলে কাট অফের নিচে থাকলে তুমি ওয়েটিং লিস্ট হয়ে যাবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো কিন্তু কমেন্ট করবে। আরো একবার আমি বলে দিই, প্রথমে আমরা ফর্ম ফিল আপ করলাম যদি আমরা এলিজিবল হই, তারপরে আমরা টেটের পরীক্ষা দিলাম, টেট পরীক্ষা সাবজেক্ট পরীক্ষা দিলাম, এই দুটো পরীক্ষা দেওয়ার পর আমাদের ইন্টারভিউ এর জন্য কাট অফ তৈরি হবে। কোথাও 80 হতে পারে, 70 হতে পারে, সেটা যখন পরীক্ষা হবে তখন দেখা যাবে। তাহলে এই এই যে 80 নাম্বারটা কি কি, তুমি টেটে কত পেয়েছো, সাবজেক্টে কত পেয়েছো, এক্সপিরিয়েন্সে কত পেয়েছো, আর একাডেমিক্স পড়ে তুমি কত পেয়েছো, এই 4টের উপরে ভিত্তি করে তুমি ইন্টারভিউতে ডাক পাবে কিনা সেটা তোমাকে ঠিক হবে। এবং সেখানে দেখা যাবে যদি তুমি ইন্টারভিউতে ডাক পাও, তুমি কাট অফ ক্লিয়ার করেছো, এবং তোমার কি হবে, ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে তোমার 20 নাম্বার আছে, সেখানে 15 নাম্বার ভাইবা আর এই ওরাল, আর 5 নাম্বার ডেমনস্ট্রেশন, লেকচার ডেমনস্ট্রেশন। এই 20তে কত পেলে সেটা নিয়ে এই টোটালটার সাথে, বা তুমি যেটা টেট সাবজেক্ট এক্সপিরিয়েন্স আর একাডেমিকে পেয়েছিলে তার সাথে ইন্টারভিউটা টোটাল হলো, টোটাল করে দেখা যাবে, ধরো সাপোজ ধরে নাও তুমি 100-র মধ্যে পেয়েছো 95, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে তুমি 95 পেলে আমরা ধরে নিতেই পারি যে তুমি এমপ্যানেলড হবে। ধরো দেখা গেল তুমি যখন 75 পেয়েছো টোটাল 100-র মধ্যে, সম্ভাবনা থাকতে পারে যে আমরা ওয়েটিং লিস্ট হয়ে গেছি। তাহলে এই হচ্ছে পুরো পরীক্ষার প্রসেস, এর বাইরে কিন্তু কিছু নেই। যদি তোমাদের মনে হয় যে এখনো কিছু কনফিউশন রয়ে গেছে বা যেটা আমার বলা হয়নি, পুরো পরীক্ষার প্রসেস যেগুলো প্রয়োজন বা যেটা উপযুক্ত সবটাই আমি বলেছি। যদি মনে হয় যে তোমাদের কোনো এর পরেও কনফিউশন রয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে যে স্যার এটা আমি বুঝতে পারিনি, বা এটা আমার একটা কোয়ারিজ রয়েছে, এটা আপনি আমাকে একটু ক্লিয়ার করে দিন। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই করবে, আমি চেষ্টা করেছি পুরোটাকে একদম ফার্স্ট টু লাস্ট ক্লিয়ার করে দেওয়ার। এরপরে একটা যেটা বাকি আছে, যে তুমি এমপ্যানেলড হয়ে গেলে তুমি কাউন্সিলিং এ যাবে, যেখানে তুমি স্কুল চয়েস করবে, সেটা আর বলার বিষয় রাখে না, ওটা তুমি অলরেডি প্রসেস চলতে চলতে জানতে পেরে যাবে। তাহলে এই হচ্ছে পুরো প্রসেস। এরপরে তো যদি তোমাদের মনে হয় কোনো কনফিউশন আছে বা কোনো কোয়ারিজ আছে বা কোনো পয়েন্ট আমি মিস করে গেছি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ওই সাবজেক্ট যেটা তুমি পড়োনি অথচ সাবজেক্ট অ্যাপ্লাই করতে চাইছো, এটা কিন্তু এখনো কোনো কনফার্মেশন নেই, এটা কিন্তু আমি বলতে পারবো না। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।